নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকে আমাদের মতামত অনুষ্ঠানের শীর্ষক মোদিজির ভারতে জুতো ছোঁড়া হচ্ছে দেশের প্রধান বিচারপতিকে। হ্যাঁ, জুতো ছোঁড়া হলো চিফ জাস্টিসের দিকে। এর আগে কখনো এমনটা হয়নি, না কখনো হয়নি। সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে ঘটনাটা ঘটল তা শুধু নজিরবিহীন নয়, এটা ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপরেও এক চরম আঘাত। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে যারা আমরা গর্ব করি, সেই দেশের বিচারালয়ের সর্বোচ্চ বিচারালয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো ছোড়া হবে, এই জিনিস ভাবা যায়নি। এবং এমনও নয় যে এক হতাশ দিনমজুর বা স্কুল শিক্ষক বা কোনো বিপ্লবী মাওয়িস্ট দীর্ঘ 10-15 বছর ধরে বিচারের দাবিতে মাথা কুটে মরছেন আর সেই হতাশা থেকে জুতোটা ছুড়লেন না, তাও হয়নি। 71 বছর বয়সী এক আইনজীবী রাকেশ কিশোর সরাসরি এজলাসে বসে থাকা ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতোটা ছুঁড়ে মারলেন। মেরে ক্ষান্ত হননি, চিৎকার করে জানিয়েছেন যে তিনি কেন এই জুতোটা ছুঁড়লেন। এই চরম নিন্দনীয় কাজের পরে কিশোর চিৎকার করে দাবি করছেন যে ভারত সনাতন ধর্মের প্রতি অপমান, অসম্মান সহ্য করবে না। ভাবুন, নাহি সহেঙ্গে, হিন্দুত্ব কা অবমাননা, এরকম কথাটা ব্যবহার করেছেন। এই ঘটনা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে উগ্র ধর্মীয় আবেগ কিভাবে চরম ব্যক্তিগত আক্রমণ এবং আদালত অবমাননার মতো অপরাধকে একটা চটজলদি বৈধতা দিচ্ছে, এক ধরনের স্যাংশন। হ্যাঁ, ঠিক করেছি। এক আইনজীবী খুব ভালো করে জানতেন এর পরিণতি কি হতে পারেন, তিনি না বুঝে এটা করেননি, জেনে বুঝেই করেছেন এক স্পষ্ট মেসেজ ছড়িয়ে দিতে যে হিন্দুত্ব নিয়ে কোনো কথা বলার আগে সাবধান হন। উনি এরপরে আগামী লোকসভা বা বিধানসভাতে বিজেপির প্রার্থী হলে আমি তো অবাক হব না। কিন্তু কেন? মানে এই সিজিআই গাভাই তার পাকা ধানে বা হিন্দুত্বের পচা ধানে কোন মইটা দিয়েছেন? কিছুদিন আগে বিচারপতি গাভাই মধ্যপ্রদেশে খাজুরাহো জাওয়ারি মন্দিরে লর্ড বিষ্ণুর একটা 7 ফুট লম্বা মাথা কাটা মূর্তি পুনরুদ্ধারের মামলার শুনানি করছিলেন। এই মূর্তিটা কার কাছে আছে? এই মূর্তিটা রাখা আছে আর্কিওলজিক্যাল সোসাইটির কাছে, মানে তার দেখরেখের দায়িত্ব আর্কিওলজিক্যাল সোসাইটির। কিন্তু মামলা করলেন একজন ব্যক্তি। তো উনি এই মামলাটাকে একটা প্রচারমূলক জনস্বার্থ মামলা বললেন, পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বললেন, পিআইএল এর বদলে, পাবলিক ইন্টারেস্টের বদলে বললেন পাবলিসিটি ইন্টারেস্ট। এবং এটা ওনার এক ধরনের ব্যঙ্গ ছিল। বিচারপতি মন্তব্য করেছিলেন যে আপনি যদি লর্ড বিষ্ণুর শক্তিশালী ভক্ত হন তবে প্রার্থনা করুন, ধ্যান করুন, গিয়ে দেবতাকেই বলুন কিছু একটা করতে। বিচারপতি পরে স্পষ্ট করেন যে তিনি সব ধর্মকে সম্মান করেন এবং তার মন্তব্যটা করা হয়েছিল এই প্রসঙ্গে যে মূর্তিটার দেখভালের এখতিয়ার আসলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ASI এর উপরে আছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই মন্তব্যকে তার আইনি বা এখতিয়ারগত প্রেক্ষাপট থেকে সরিয়ে এনে স্রেফ একটা ধর্মীয় ব্যঙ্গ বা অসম্মান হিসেবে পরিবেশন করা হলো। কথাটা বলছেন দেশের চিফ জাস্টিস, তাকে বিকৃত করছে এই হোয়াটসঅ্যাপ মেসেজে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে কারা? এই ভক্তরা। মিডিয়াতেও সেভাবেই দেখানো হয়েছে, সেখানেও নানান আলোচনা হয়েছে। এবং সেই ঘটনাকে মাথায় রেখে তা সনাতনী হিন্দু ধর্মের অপমান বলে মনে করেন একজন আইনজীবী। অনেকে মনে করেছেন তার মধ্যে একজন আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতে চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারলেন। একটা বিপজ্জনক প্রবণতা, যেখানে একজন বিচারকের রায় আইনি ভাষাকে, অবজারভেশনকে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় আবেগ বা আঘাত হিসেবে চিহ্নিত করা হলো আর তার জন্য আইনকে নিজের হাতে তুলে নেওয়া হলো। একজন চিফ জাস্টিসের কড়া নিরাপত্তা ব্যবস্থা আছে, তার কাছে পৌঁছানোটা প্রায় অসম্ভব। এক সাধারণ মানুষ, আমি আপনি তার কাছে পৌঁছতে পারবো না। কিন্তু একজন সাধারণ মানুষ এরকম মুক্তি করলে তাকে এই মানুষটা পিটিয়ে মেরে ফেলবে, এতে অবাক হবার তো কিছু নেই। এই ঘটনাকে জনমত বলে, মানুষের আস্থার প্রতিক্রিয়া বলে প্রচার করে অন্য বিচারকদের ভয় দেখানো হবে। আপনি বললে আপনাকেও বিচার প্রক্রিয়াকেই দুর্বল করার চেষ্টা চলছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে ধর্মীয় আবেগপ্রসূত চাপের এটাই চূড়ান্ত বহিঃপ্রকাশ।
যদিও এই চরম উত্তেজনার মুহূর্তে বিচারপতি গাভাই কিন্তু অসম্ভব ধৈর্য আর বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। অবশ্যই সেটা প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ। জুতো ছোড়ার পরে তিনি সামান্য বিরতি নেন এবং অন্য একজন আইনজীবীকে পরবর্তী বক্তব্য পেশ করতে বলেন। তিনি মন্তব্য করেন, বিচলিত হবেন না, আমরা এতে বিচলিত নই। হ্যাঁ, এটাই তো ভারতের সেই উদার মতের অঙ্গীকার আর সাংবিধানিক মূল্যবোধ। তিনি কেবল তার আস্থা প্রকাশ করেছেন। তিনি ব্যক্তি হিসেবে এমনকি সেই আইনজীবীর বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা নেননি, কিন্তু এই ঘটনার গভীর সামাজিক এবং রাজনৈতিক প্রভাবকে তো উপেক্ষা করা যায় না। সমস্যাটা কোথায়? একজন ছুঁড়ে মারলেন একটা জুতো, কেন মারলেন না? তিনি সনাতন ধর্মকে রক্ষা করতে চান। তিনি মনে করেন যে দেশের সর্বোচ্চ বিচার চিফ জাস্টিস সনাতন ধর্মকে রক্ষা করছেন না, সেই জন্য তিনি ছুঁড়ে মারলেন। চিফ জাস্টিস বললেন যে ঠিক আছে, আমি এটাকে পার্সোনালি নিচ্ছি না। এই পর্যন্ত ঠিকই আছে। ঘটনার পরে পেশাগত সংস্থা যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা অ্যাডভোকেট রাকেশ কিশোরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে। রাকেশ কিশোরের এই আচরণ আদালতের মর্যাদা এবং তাদের পেশাগত আচরণের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এটাও বলেছে। পেশাগত স্তর থেকে এই প্রতিরোধ জরুরি ছিল, এটাও ঠিক আছে। 3 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পরে পুলিশ কিশোরকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার প্রধান বিচারপতির নির্দেশে কিশোরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেননি। ভাবুন, একজন মানুষ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারবেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না। কেন একজন কর্মরত প্রধান বিচারপতির উপরে শারীরিক হামলার ঘটনায় ফৌজদারি অভিযোগ দায়ের করা হলো না? এই অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত বিচার বিভাগের পক্ষ থেকে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা ছড়িয়ে গেল। হতেই পারে বিষয়টাকে ইগনোর করার সিদ্ধান্ত নেওয়া হলো। আপনি একে পরিস্থিতির আরো অবনতি রোধ করার জন্য বিচার বিভাগের এক সচেতন কৌশল হিসেবেও দেখতে পারেন, কিন্তু এই নীরবতা বা আইনি পথ থেকে সরে আসা এক মারাত্মক বার্তা দেয়। দেশের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান এখনো উগ্র ধর্মীয় উগ্রতার সামনে নিজেদের রক্ষা করার চেয়ে নীরব থাকাকে শ্রেয় বলে মনে করছে। জুতো ছড়েছেন, আমি ইগনোর করছি। এই আচরণ বিচার বিভাগের স্বায়ত্তশাসন হারানোর ঝুঁকির এক চূড়ান্ত উদাহরণ। যদি বিচার বিভাগের প্রধানের ওপরে হামলাটাও ফৌজদারি বিচার থেকে অব্যাহতি পেয়ে যায়, তবে তা ধর্মীয় অন্ধভক্তদের অনুপ্রেরণা যোগাবে। এখন চটিটা খেয়েছেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, এরপরে দলে দলে বিচারপতিরা এই মাথায় থাকবে, এই ঘটনা ঘটবে, এবং তারপরে ইনস্ট্যান্সটাও তাদের কাছে খুব পরিষ্কার যে মামলা হবে না, ফৌজদারি মামলা হবে না, জেলে ঢোকানো, সঙ্গে সঙ্গে লোকটাকে জেলে ঢোকানো উচিত। এই যে কট্টরপন্থী, এই যে মৌলবাদী, তাদেরকে সাহস যোগাবে। আর তাদের এই ধারণা তৈরি হবে যে ধর্মীয় আবেগের দোহাই দিয়ে তারা দেশের সর্বোচ্চ আইনি কাঠামোকেও চ্যালেঞ্জ করতে পারে, মুখোমুখি থাকে। এই পরিস্থিতিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উগ্র ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রয়োগের ক্ষেত্রে এখন রাজনৈতিক বাস্তবতা এবং জনমতের চাপটাই প্রাধান্য পাচ্ছে। কেন সঙ্গে সঙ্গে এক ফৌজদারি মামলা করা হলো না? কেন এক দৃষ্টান্তমূলক শাস্তি হলো না? আগামীকাল এই একই ঘটনা ঘটলে সেটাকে এই একইভাবে ইগনোর করা হলো। এর পেছনে আছে হিন্দু খতরে মে হ্যায় আখ্যানের বিনির্মাণ। এক হিন্দু রাষ্ট্রের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকা রাষ্ট্রের আইন সম্পর্কে মানুষের ধারণা, এক চরম অসহিষ্ণু সমাজের নির্মাণ। ভারতে এই বাড়তে থাকা অসহিষ্ণুতার পেছনে মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো 2014 থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে পরিকল্পিতভাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্যে এক ধরনের বিপন্নতা, অস্তিত্বের সংকট তৈরি করা। কল্পিত এক বিপন্নতা তৈরি করা হয়েছে, কল্পিত এক অস্তিত্বের সংকট তৈরি করা হয়েছে হিন্দু খতরে মে হ্যায়। ভারতের জনসংখ্যার প্রায় 74% হিন্দু হওয়া সত্ত্বেও তাদের ক্রমাগত বলা হচ্ছে হিন্দু খতরে মে হ্যায়, হিন্দুরা বিপদের মুখে। এই বিপন্নতার আখ্যানটাই সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। এই আখ্যান হিন্দুদের শেখাচ্ছে, বোঝাচ্ছে যে তাদের নিরাপত্তার অন্য এক সম্প্রদায়কে, সংখ্যালঘুদের নিয়ন্ত্রণ বা দমন করার উপরে নির্ভরশীল, অর্থাৎ ওদেরকে সোজা করে রাখতে হবে, না হলে আমরা বিপদে পড়ব। কেন বিপদে আছি জানি না। 2014 আগে পর্যন্ত বিপদে ছিলাম না। আমরা ওই বিশাল ইসলামিক রুল যখন ভারতবর্ষে চলছে, আমরা বিপন্ন ছিলাম না। সেই সময় বসে তুলসীদাস রামচরিত মানস লিখছেন। হিন্দু ধর্ম তখন খতরে মে ছিল না, আজ খতরে মে হ্যায়। ফলে অসহিষ্ণুতা আত্মরক্ষার একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা বিভাজনের রাজনীতিকে বৈধতা দিচ্ছে এবং হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে।
দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান, আমাদের চৌকিদার, তার বক্তব্যই যখন সরাসরি ঘৃণা আর বিভেদ ছড়ায়, তখন সাধারণ মানুষ মধ্যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে এক ধরনের সন্দেহ তো তৈরি হবেই। চরম ঘৃণা ভাষাকে, চরম হেড স্পিচ তাকে রাজনৈতিক বৈধতা দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের যে প্রচার হচ্ছিল সেই সময় রাজস্থানের বাসওয়াড়ার এক জনসভায় তিনি বলেছিলেন, আমরা সবাই জানি যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে তারা নাগরিকদের সম্পদ এবং এমনকি মহিলাদের মঙ্গলসূত্র, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র প্রতীক, সেগুলো কেড়ে অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করে দেবে। ভাবুন, প্রথমে কারা হবে, তারপরে কাদেরকে বিতরণ করা হবে? অনুপ্রবেশকারী কারা? কোট আনকোট মুসলিমরা। এই মন্তব্য শুধু নির্বাচনী ফায়দা তোলার কৌশল মাত্র ছিল না, এটা হিন্দুদের এক পবিত্র প্রতীককে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এনে মহিলাদের নিরাপত্তা সম্মানকে ধর্মীয় মেরুকরণের কাজে লাগালো। এই একজন মহিলা যিনি মনে করছেন এই কথাটা, যিনি বিশ্বাস করলেন এই কথাটা, প্রধানমন্ত্রী বলেছেন আমি বিশ্বাস করছি, তার জুতো ছুটতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই বক্তব্যের লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়কে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা, গোটা দেশের মুসলিম সম্প্রদায়। এর ফলে এই উগ্র হিন্দুত্ববাদীরা স্পষ্ট বার্তা পেয়ে গেল যে সরকার তাদের চিহ্নিত শত্রু অনুপ্রবেশকারী মুসলিম থেকে রক্ষা করার কাজটাই করছে। অর্থাৎ সরকার আমাদেরকে মুসলমানদের থেকে বাঁচাচ্ছে। এর অনিবার্য ফল নির্বাচিত নেতাদের ঘৃণা ভাষায় হেড স্পিচের ব্যবহার নজিরবিহীনভাবে বেড়ে গেছে। এক রিপোর্টে দেখা যাচ্ছে 2014 থেকে 2018 সালের মধ্যে নির্বাচিত নেতারা যে হেড স্পিচ দিয়েছে বারবার করে, 500% বৃদ্ধি পেয়েছে, যার 90% এসছে বিজেপি নেতাদের কাছ থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কট্টরপন্থী স্লোগানটা বারবার ব্যবহার করেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, তার অর্থ হলো হিন্দুরা যদি বিভক্ত হয় তাহলে তাদের হত্যা করা হবে, কোপানো হবে। এই স্লোগান আদতে এক আত্মরক্ষামূলক কাঠামো তৈরি করে, নিজেদের চারধারে একটা ডিফেন্স ওয়াল তৈরি করে, যা নাগরিকদের মনে একটা কট্টরপন্থার, কট্টর মৌলবাদী ধারণা তার মনে গেঁথে দেয়। আমি যদি এক না থাকি, আমি মানে হিন্দুরা যদি এক না থাকে তাহলে মুসলমানরা মারবে, তাহলে হিন্দুরা খাতরে মে হ্যায়। 2014 আগে হিন্দুরা খাতরে মে ছিল না, এখন হিন্দুরা খাতরে মে হ্যায়। প্রধানমন্ত্রী এই স্লোগানটাকে নতুন করে বললেন, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। কারা এক রহেঙ্গে? কারা একসঙ্গে থাকবে? দেশের প্রধানমন্ত্রী বলছেন হিন্দুদের এক থাকতে হবে। কেন বলছেন? কারণ সংখ্যালঘুরা আক্রমণ করতে পারেন। ঘেন্না হয় ভাবতে যে ইনি নাকি আমারও প্রধানমন্ত্রী। আর সেই উগ্র হিন্দুত্ববাদী সংহতির ওপরে জোর দেওয়ার বিষয়টা আরো শক্তিশালী হয় যখন আরএসএস এর জেনারেল সেক্রেটারি দত্তাত্রেয় হোসাবলে প্রকাশ্যে এই স্লোগানকে সংঘের আজীবন প্রতিজ্ঞা হিসেবে সমর্থন করেন। এক হ্যায় তো সেফ হ্যায়। যখন ক্ষমতাসীন দল আর তার আদত অভিভাবক আরএসএস প্রকাশ্যে এমন সহিংস, এমন বিভাজন তৈরি করার ভাষা অনায়াসে ব্যবহার করে, তখন তৃণমূল স্তরে গণপিটুনি, হিংসা কেবল উৎসাহিত হয় না, তা এক আদর্শগত সমর্থন পায়, একটা ইডিওলজি পায়। পিটবো, পেটার সঙ্গে একটা যুক্তি পায়, মারবো, জুতো ছুড়বো, তার পেছনে একটা যুক্তি পেয়ে যায়। বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানটা সেই মৌলিক চিন্তাধারার প্রকাশ, যা এক রাজনৈতিকভাবে প্রয়োজনীয় আচরণে পরিণত হয়েছে, এক নেকড়ের দলের উল্লাস। আজকের ভারতের অসহিষ্ণুতার গভীরে রয়েছে এক আদর্শগত পরিবর্তন, প্যারাডাইম শিফট। ভারতের প্রতিষ্ঠাতা জনকরা, ফাউন্ডার লিডার্সরা ধর্মনিরপেক্ষ নাগরিক জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন, যেখানে নাগরিক পরিচয় ছিল ধর্মের ঊর্ধ্বে। কিন্তু এখন ক্ষমতাসীন শক্তি ডিভি সাভারকারের হিন্দুত্ববাদী দর্শনকে এনে হাজির করেছে, যা এই ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সাভারকারের হিন্দুত্ববাদ ধর্ম, সংস্কৃতি, পিতৃভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতিভিত্তিক জাতীয়তাবাদ। তিনি মনে করতেন সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত হিন্দুরা এই ভূখণ্ডের বংশগত উত্তরাধিকারী। সাভারকার এবং মোহাম্মদ আলী জিন্নাহ দুজনেই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন। দুজনেই সাভারকারের তত্ত্ব জোর দিয়েছিল যে হিন্দু এবং মুসলমানদের দুটো স্বতন্ত্র জাতিগত পরিচয়। সাভারকার প্রথমেই কথা বলেছিলেন, যে কথা জিন্নাহ বলেছিলেন। যিনি পাকিস্তান তৈরি করছেন, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান আর দেশের হিন্দুদের মাথা, সাভারকার একই ভাষায় কথা বলেছিলেন।
বলেছিলেন ডিস্টিংক্ট রেশিয়াল আইডেন্টিটিস দুটো, তার মতে এই দুটো জাতি একসঙ্গে বসবাস করলে জাতিগত সংঘাত অনিবার্য। আর এই মুহূর্তে আরএসএস বিজেপির দ্বিজাতি তত্ত্বের ধারণাটাকেই তারা আবার আরএসএস বিজেপি ফিরিয়ে আনছে নতুন করে। যদি হিন্দুত্ববাদকে রাষ্ট্র পরিচালনার মূল আদর্শ হিসেবে গ্রহণ করা হয় তবে ভারতের নাগরিকেরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, এক আসল নাগরিক যারা হিন্দু সংস্কৃতি ঐতিহ্য নিয়ে চলছে, আর দুই শর্তাধীন নাগরিক যারা এই সংজ্ঞার বাইরে। এই আদর্শগত কাঠামো থেকেই অসহিষ্ণুতার জন্ম হয়, কারণ এটাই বহুত্ববাদকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে মেনে নিতে অস্বীকার করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘোষণা যে হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি যারা কখনো একসঙ্গে থাকতেই পারে না, তা সরাসরি সাভারকারের দুজাতি তত্ত্বের ধারণার একটা রিপিটেশন। একইভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন স্থানীয় মুসলমানদের বিদেশি হিসেবে চিহ্নিত করেন তখন তা একই জাতিভিত্তিক ঘৃণা ছড়ানোর চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রকাশ্য জনসভায় এক বড় সম্প্রদায়কে অন্য জাতি বিদেশি হিসেবে চিহ্নিত করছেন, সেই সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করার জন্য সামাজিক এবং প্রশাসনিক লাইসেন্স দেওয়া হচ্ছে। আপনি গুন্ডা হন, আপনাকে মেরে ফেলা হবে, কিন্তু ওই ধর্মের যদি কেউ গুন্ডা হয় তাকে গুলি করে মেরে ফেলা হবে, তার বাড়ি ভেঙে দেওয়া হবে। এই অসহিষ্ণুতাই আজ এক কাঠামোগত রূপ নিয়েছে। সাভারকারের তত্ত্বের ব্যবহার প্রমাণ করে যে বিজেপি আরএসএস কেবল নির্বাচনী কৌশল অবলম্বন করছে না, এটা নির্বাচনের ব্যাপার নয়, তারা রাষ্ট্রের আদর্শগত ভিত্তিকে স্থায়ীভাবে পরিবর্তন করতে চাইছে, গোটা কাঠামোটাকে বদলে দিতে চাইছে। এই পরিবর্তন ভারতকে বহুত্ববাদী গণতন্ত্র থেকে সরিয়ে এনে একটা জাতিভিত্তিক হিন্দু রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। অসহিষ্ণুতা হলো সেই আদর্শগত পরিবর্তনের ফল যা দেশের নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আর সাংবিধানিক ঐক্যের ধারণাটাকে দুর্বল করে দেয়। রাষ্ট্রের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই উগ্রতার আগুনকে আরো উস্কে দিচ্ছে। যখন ক্ষমতাসীন দলের উচ্চপদস্থ নেতারা প্রকাশ্যে বিভেদ তৈরি করেন তখন কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো তাদের অপরাধের জন্য এক ধরনের নৈতিক সমর্থন পায়, মরাল সাপোর্ট পাচ্ছে। মোদিজি আমার সঙ্গে আছেন, আরএসএস প্রধান আমার সঙ্গে আছেন, মন্ত্রীরা আমাদের সঙ্গে আছে। সেই সমর্থন রাষ্ট্রের কাছ থেকে আসলে মহাত্মা গান্ধীকে গুলি করে মারা যায়, নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলা যায়, দেশের সর্বোচ্চ বিচারপতিকে অনায়াসে জুতো ছুঁড়ে মারা যায়। এক বিরাট সংখ্যক সাধারণ মানুষের চোখে এই হিংসা, এই ঘৃণা ভাষণ, এই হেড স্পিচ দেশপ্রেম বা ধর্মরক্ষার কাজ হয়ে ওঠে। হেড স্পিচ ঘৃণা ভাষার রমরমাকে সমাজে প্রতিষ্ঠা দেয়। এই হেড স্পিচই আমরা শুনলাম একজন আইনজীবীর মুখে, তিনি জুতো ছুঁড়ে মারলেন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিকে, চিফ জাস্টিসকে। ইন্ডিয়া স্পেড নামে একটা ডেটা ভিত্তিক সাংবাদিকতা ওয়েবসাইট আছে, তাদের 2014 সাল থেকে তারা বলছে ভারতে গো সম্পর্কিত গণপিটুনি, মানে কাউ যে গরুর মাংস পাচার বা গরু নিয়ে যাচ্ছে এই সম্পর্কিত গণপিটুনি, মব লিঞ্চিং এর ঘটনার 100টারও বেশি ঘটেছে। 2015 সালের মে মাস থেকে ডিসেম্বরে 2018-র মধ্যে অন্তত 44 জন মারা গেছেন। নিহতদের মধ্যে 36 জন ছিলেন মুসলিম। লিঞ্চিং হওয়া শিকারের মোট মানুষের 70% মুসলমান এবং 10% দলিত তফসিলি অন্তর্ভুক্ত। এই পরিসংখ্যান পরিষ্কার বলে দিচ্ছে যে গরুর নামে যে হিংসা সেটা এক ধর্মীয় উন্মাদনা নয়, এটা অর্থনৈতিক নিয়ন্ত্রণ, বর্ণবাদী আক্রমণের একটা কার্যকরী হাতিয়ার, যা দিয়ে মুসলিম এবং দলিত দুই সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দিল্লির মতো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের কাজ হচ্ছে ব্রাহ্মণদের সেবা করা, বলছেন সরকারিভাবে, বলছেন আমাদের কাজ হচ্ছে ব্রাহ্মণদের সেবা করা। যারা ঐতিহ্যগতভাবে গবাদি পশু পরিবহন বা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত এই মুসলমান বা দলিত মানুষজন, তাদের উপরে আঘাত আসছে। আসলে এটা দিয়ে সংখ্যালঘুদের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। অসহিষ্ণুতা আসলে সমাজের সব থেকে নিচু স্তরে গিয়ে পৌঁছেছে, তৃণমূল স্তরে গিয়ে সেটা কাজ করছে, এক হিংসাত্মক সামাজিক নিয়ন্ত্রণের চেহারা নিয়েছে। এই সব কিছুর প্রেক্ষিতে এবারে দেখুন চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারাটা একটা খুব সাধারণ একজনের হতাশার বহিঃপ্রকাশ নয়, এটার সঙ্গে জড়িত বিচার বিভাগ, আর সেই বিচার বিভাগের স্বাধীনতা হলো এক কার্যকরী গণতন্ত্রের অপরিহার্য সত্য। অপরিহার্য সত্য, তাকে স্বাধীন হতে হবে। বিচারকদের নিরপেক্ষতার নীতি নিশ্চিত করে যে দেশের নাগরিকদের মধ্যে সমতার ভিত্তিতে বিচার হবে, সেটাই গণতন্ত্র।
কিন্তু যখন সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি প্রকাশ্যে হামলার পরেও ফৌজদারি অভিযোগ দায়ের করতে দ্বিধা করেন না, তখন তা বিচার বিভাগের ভেতরে লুকিয়ে থাকা এক চরম অ্যানার্কিকে তুলে ধরে, এক ভয়াবহ দুর্বলতাকে প্রকাশ করে, যেখানে সাংবিধানিক নৈতিকতার চেয়ে জনমতের চাপ বেশি প্রাধান্য পায়। এই অসহিষ্ণুতার পরিবেশে যদি সর্বোচ্চ আদালত নিজেকে সুরক্ষিত মনে না করতে পারে, তবে ভারতের সাধারণ সংখ্যালঘু নাগরিক, ভিন্ন মতের মানুষজনরা, বহুস্বরের মানুষজনরা, অন্য স্বরের মানুষজনরা কোথা থেকে আইনি সুরক্ষা পাবে? সেই মৌলিক প্রশ্নটা আমাদের সামনে আজ উঠে আসছে। রাজনৈতিক শক্তি যখন বিচার প্রক্রিয়াতেই প্রভাব ফেলছে, তখন মৌলবাদী শক্তি সেই দুর্বলতার সুযোগ নেয়। অসহিষ্ণুতা হলো সেই সুযোগের একটা ব্যবহার, যার লক্ষ্য হলো বিচারককে ভয় দেখিয়ে রায় পরিবর্তন করতে বাধ্য করা। দীর্ঘমেয়াদে বিচার বিভাগের এই দুর্বলতা ভারতের গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেবে, যদি দেশের আইন আর সাংবিধানিক নৈতিকতা এই উগ্রতার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে, চুপ করে থাকে। আজকে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলো, সুপ্রিম কোর্টের বিচারপতি বললো না না আমি কিছু মনে করি। একটা ফৌজদারি মামলা হওয়া উচিত, তাকে জেলে পড়া উচিত, বোঝানো উচিত যেটা অন্যায়। ভারতের বহুত্ববাদী সমাজ চিরতরে মুছে যাবার রাস্তায় চলতে থাকবে। এই লড়াইটা কেবল সামাজিক সংঘাতের নয়, এটা ভারতের আত্মার লড়াই, ভারতের অস্তিত্বের লড়াই। একজন বিচারপতি, একজন চিফ জাস্টিস একটা ব্যক্তি। রাষ্ট্র, সংবিধান, বিচার ব্যবস্থা এটা একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে আঘাত করছে। গণতন্ত্রের যে স্থাপত্য, তাকে ভাঙার চেষ্টা চলছে। ভাবুন, এটা কেবল একটা জুতো ছোড়া নয়, একজন প্রধান বিচারপতিকে জুতো ছোড়া নয়, ভারতের গণতন্ত্রের যে স্থাপত্য তাকে ভাঙার চেষ্টা, তাকে ভাঙার চক্রান্ত। ভাবতে হবে আমাদের। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি। নমস্কার।